to my dark side. সন্ধ্যার দিকে নিন্সিকে পড়াতে বসে তে জানতে পারলো আসলে এই বাড়ির ছেলে হচ্ছে জিওন জংকুক। ইউনো তো দেয়ান বাড়ির ছেলে, তবে এখানে বড় হয়েছে, এটা তার নানার বাড়ি। তে এখন কি করবে বুঝতে পারছে না। ইউনো আর সে একই বাড়িতে আছে এটা ভেবে লুঙ্গি ডান্স করবে, নাকি জংকুকের বাড়িতে সে থাকবে এটা ভেবে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বে। এই জিওন জংকুকের জন্য কোথাও শান্তি নেই। তে নিন্সিকে ওই দিকের জঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতে গিয়েও কিছু জিজ্ঞাসা করলো না। সেদে সেদে জিজ্ঞাসা করাটা কেমন একটা হয়ে যায় না? এত ছোট লোক নাকি সে? পড়ানো শেষ হতেই তে নিজের রুমের বারান্দায় গিয়ে আবার উকিঝুঁকি মেরে জঙ্গলটিকে দেখে। ওখানে আছেটা কি, থাকে কে? আর সকাল সকাল জিওন জংকুক এমন জামাই সেজে কোথা থেকে আসলো? গেটের দিকে চোখ পড়তেই দেখতে পারে ইউনো গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছে। ইস, একবার যদি তার দিকে তাকাতো। তে মনে মনে গেয়ে উঠলো, আমার দিকে চাইয়া দেখেন বয়স কত অল্প, সারা রাত জেগে আমরা করব অনেক গল্প। দুইটা লাইন গান গেয়ে তে থেমে পড়লো। ভুরু কুচকে বলল, বিশালা, রাত জেগে গল্প কেন করব? করার মতো তো বহুত কাজ আছে, বংশ বিস্তার রেখে গল্প টু মাছ ফকিনি কাজ কারবার। তে ভালো করে সন্ধ্যা নামতেই তিরিং বিরিং করে চোরের মতো সিঁড়ি বেয়ে নেমে গেল। আজ তো সে ওই জঙ্গলে যাবেই যাবে। ওখানে কেমন ফাঁকা স্পেস আছে দেখে আসতে হবে না? না হলে পরের বার ইউনো জানেমানকে নিয়ে জঙ্গলে মঙ্গল কি করে করবে? তে সুন্দরভাবে গায়ে টায়ে পারফিউম মেরে তৈরি হয়েছে। পুরোটা দিন তো থাকেই সাজার ধান্দায়। তে জঙ্গলের রাস্তায় হাঁটা ধরলো। এবার ফোনটা সঙ্গেই ছিল, সেখানে যেতে সময় লাগেনি। তবে তে এখনো বুঝতে পারছে না আজ ভোরে সত্যি কি সে এখানে এসেছিল নাকি পুরোটাই ভ্রম। তবে যদি সত্যি হয় তাহলে কে তাকে রুমে এনে বিছানায় শুয়ে দিয়েছে? ওমা, আশিক জিন নয় তো? আহারে, এমনিতে তে এত সুন্দরী মানুষ, এদিকে মানুষ তাকে বিরক্ত করে, আবার অন্যদিকে ভূত। কি ননসেন্স বিষয়। তে জঙ্গল পেরিয়ে একেবারে কাঠের দোতলার সামনে এসে দাঁড়ালো। নিচতলার দিকে তার আবার পুরোটা থাই গ্লাসে ঘেরা। একটা বাতি জ্বলছে, তা না হলে আবার অন্ধকারে গুহার মতো হয়ে যেত জায়গাটা। তের কেন জানি বাড়িটার প্রতি আকর্ষণ তৈরি হলো। ফেসবুক রিলসে দেখেছে এমন পরিত্যক্ত বাড়িতে অনেক টাকা পয়সা পাওয়া যায়, একটু খুঁজে দেখবে নাকি? তে থাই গ্লাসের সামনে গিয়ে খোলার চেষ্টা করতেই খুলে গেল। কথা না বাড়িয়ে ভেতরে ঢুকে পড়লো তে। ভেতরের সমস্ত ফার্নিচার কালো রঙের, অদ্ভুত সব এন্টিকের জিনিসপত্র। তে পানির শব্দ পেল, সেই সঙ্গে আরো কিছুর শব্দ কানে এলো তার। আর একটু সামনে এগিয়ে যেতেই একটা ওপেন কিচেন দেখতে পারল তে। একটা লোক কিচেনে কি সব করছে। পেছন থেকে কেবল পিঠ দেখা যাচ্ছে। লম্বা চওড়া কাঁধ পেশিগুলো কি নিখুঁত আর সুঠাম। কালো রঙের একটা ট্রাউজার পরা, বুকটা নগ্ন। তে আরেকটু কাছে যেতেই বুঝতে পারলো লোকটা রান্না করছে। পরিচিত একটা পারফিউমের গন্ধ নাকে আসতেই লোকটা একেবারে ঘুরে দাঁড়ালো। মুহূর্তের মধ্যেই তে জমে গেল। ও মা, এ তো দেখা যাচ্ছে তার সামনে জিওন জংকুক দাঁড়িয়ে আছে। জংকুক কেবল তের দিকে তাকিয়ে বাঁকা হাসে, বলে, প্রথমে ভার্সিটি, তারপর বাড়ির মধ্যে, এখন এখানে, নেক্সট কোথায় যাবে? জিওন জংকুকের বিছানায়। মুখ সামলে কথা বলুন। মুখটা তো সামলেই রাখবো, কিন্তু নিজেকে কতক্ষণ সামলাতে পারবো জানি না। জংকুক ভাই। তের চোখে স্পষ্ট ভয়। জংকুক কিচেন কাউন্টারে রাখা ছুরিটা হাতে নিয়ে বলল, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। এসে যখন পড়েছ, তোমাকে ছাড়ি কি করে সোনা? জংকুক একটু একটু করে এগোতে থাকে তের দিকে। তে একটা শুকনো ঢোক গিলে পিছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতেই এক মুহূর্তে জংকুক তের গলাটা শক্ত করে চেপে ধরে একেবারে নিজের কাছে নিয়ে আসে। জংকুকের উত্তপ্ত নিঃশ্বাস তের শরীরে পড়তেই তের গোটা শরীর ঠান্ডা হয়ে আসে। গলাটা জংকুক খুব জোরে চেপে ধরেছে। তে দু হাত দিয়ে জংকুকের হাত গলা থেকে সরানোর চেষ্টা করে, ছাড়াতে তো পারেই না। উল্টো জংকুক তার দু হাত এক করে পেছনে নিয়ে জোর করে চেপে ধরে। তে রাগে তখন ফেটে একাকার, মুখটা লাল হয়ে উঠেছে। জংকুক তা দেখে বোধহয় অনেকটাই আনন্দ পাচ্ছে। জংকুক তাকায় তের স্ট্রবেরির মতো লাল ঠোঁটের দিকে, তারপর একেবারে কাছে চলে যায় তের। ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ হবে এতটুকু দূরত্ব রেখে একেবারে নমনীয় কণ্ঠে বলে,
এটা জাহান্নাম, তে এখানে তোমাকে স্বাগতম। কথাটি বলেই এক প্রকার ধাক্কা মেরে তেকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। তের ভারসাম্য সামলাতে একটু কষ্টই হয়েছে, নয়তো একেবারে নিচে পড়ে যেত। কোনো মতে তে নিজেকে সামলে উঠে বলে, আপনি মানুষ নাকি জানোয়ার? আমার গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আমি কি সর্বনাশ করেছি আপনার? আমার বাড়ির মধ্যে অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। জবাব দাও, কেন এসেছো জুনিয়র এখানে? আমি কি জানতাম নাকি আপনার এই পাগলাখানায় আসা নর্মাল মানুষের জন্য নিষিদ্ধ? জঙ্কুক দাঁত কটমট করে 2 কদম তের দিকে এগিয়ে যেতেই তে 2 কদম পিছিয়ে যায়। তা দেখে জঙ্কুক থেমে গিয়ে বলে, আরেকটা বাজে কথা বললে এমন থাপ্পড় দিব যে চেহারার জিওগ্রাফি বদলে যাবে। বদলাতে আমি অনেক কিছু জানি। আমার বাল জানো তুমি। মুখে লাগাম টানুন জঙ্কুক ভাই। ওই কে তোর ভাই? হ্যাঁ, তোর ভাইয়ের গোষ্ঠী আমি গেলাম, আর কখনো এই বাড়িতে আসবো না। এটা বাড়ি হলো মনে হচ্ছে ভ্যাম্পায়ারের বাড়িতে ভুল করে ঢুকে পড়েছি। তুমি ওই ভুল করে ঢুকতেই পারবা, বের হওয়ার ক্ষমতা নেই। যাচ্ছি আমি। জঙ্কুক পেছন থেকে তের হাত ধরে পুনরায় টেনে নিজের কাছে নিয়ে আসে। এবার আর আঘাত না, চোখে চোখ রেখে মুখের ওপরে পড়ে থাকা তের এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলে, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। আমার লাগছে জঙ্কুক ভাই। বারবার ভাই বলে হৃদয়ের ক্ষতটা বাড়িয়ে দিও না সোনা। কথাটি বলেই জঙ্কুক থেকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। থেকে পেছন দিক দিয়ে চাপটে ধরে তের চুলগুলো একবার স্পর্শ করে তাতে মুখ গুজে দেয়। আবেশেই জঙ্কুকের চোখ দুটো বন্ধ হয়ে আসে। তের যেন একেবারেই সহ্য হচ্ছে না জঙ্কুকের এমন আচরণ। সে ছেদ করে উঠে বলে, ছাড়ুন ছাড়ুন আমাকে, নয়তো আমি কিন্তু আপনার বাগানের কাজগুলোতে বিষ দিয়ে দেব। দেখো সোনা, তুমি মনে হয় নিজেকে বেশি সুন্দরী আর সাহসী ভাবছ বোধ হয়। জঙ্কুক কিন্তু এখনো তোমাকে ধরেইনি। যেদিন ধরবো না সেদিন আর সহজে ঘুম ভাঙবে না। তাই তর্ক আমার সাথে করবে না। মুখে মুখে তর্ক একদম অপছন্দ। এসব অপছন্দের কাজ করে আমাকে রাগাও কেন বারবার? লোক, কত ভালো করে তো কথা বলছি। জঙ্কুক তো ছাড়ে না, উল্টো থেকে আরো শক্ত করে চেপে ধরে। ব্যথায় তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সেই জল জঙ্কুক তার আঙুলের ডগা দিয়ে মুছে দিয়ে বলল, এখন তো এই বাড়ির চাকর তুমি। টাকা গিলছো, খাচ্ছ, খালি এগুলো করলেই হবে? জীবন জঙ্কুককেও তো খুশি করতে হবে জান। আপনি এত পবিত্রতা দেখাবে না আমার সামনে সোনা। দুনিয়ায় এত পবিত্রতা থাকলে জনসংখ্যা আজ এত বাড়তো না। আপনাদের মতো মানুষের জন্যই দেশের আজ এই অবস্থা। যেভাবে বলছো মনে হয় আমি আমার 20-25টা বাচ্চা কাচ্চা তোমাকে ডোনেট করেছি। তবে তুমি চাইলে আপাতত একটা দিতেই পারি, যদিও আমার সঙ্গে বিক্রিয়ায় যাওয়ার মতো ক্ষমতা যোগ্যতা কোনোটাই তোমার মধ্যে নেই। আরে ভাই, এখন ছাড়ুন তো। এভাবে চেপে ধরে দাগ বানিয়েছেন, এখন মলম কেনার টাকা কে দেবে? আপনার নানায়? না, তোর নানা আছে না, ওটাকে কবর থেকে তুলে এনে খরচ নিবি। তোর মতো প্রোডাক্টের ওপরে তো একমাত্র ডেট ওভার ফেন্সিডিল খাওয়া পাবলিক ছাড়া কেউ ইনভেস্ট করবে না। আর আমার মধ্যে এত কুরকুরানি নাই যে তোর পেছনে পয়সা ঢালবো। সুন্দরী হলেও না হয় ভেবে দেখতাম। তে মুখ ফুলিয়ে মনে মনে গালি দেয় জঙ্কুককে। এই লোকের মুখের কি ছিরি, একেবারে লাগাম ছাড়া রেসের গরু। জঙ্কুক থেকে ছেড়ে দিতেই তে বলে, আপনি একদমই ভালো লোক না জঙ্কুক ভাই। কথা দিলাম আর কখনো আমাকে এই দিকটাতে দেখবেন না। আপনি আমার ভার্সিটির সিনিয়র কেবল, এতটুকুই জানি আমি। এছাড়া আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনাদের বাড়ির মেয়েকে পড়াই, এখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে, এটুকুই আমার পরিচয়। জঙ্কুকের মুখের উপর তে এগুলো বললেও মনে মনে বলে, দাঁড়া বেটা শয়তান, আমার সঙ্গে সুযোগ পেয়ে আজ এমন করলি না? তোর ভাইয়ের বউ হয়ে আসি, তারপর যদি তোর উপর অত্যাচার না করেছি আমার নামও কিনতে না। জঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হাসে। থেকে বলে, আজকের রাত আমার সঙ্গে আমার ঘরে থেকে যাও। আপনার মাথা একেবারেই গেছে। এই মাথা এই দেশের কোনো কাজে লাগবে না। মাথা কাজে না লাগুক, শরীরটা তো কারো না কারো কাজে লাগবে। কার? তোমার?
আপনার শরীর দিয়ে আমি কি করব? নিজের শরীরটাই তো সামলাতে পারি না। আমারটা তো অনেক কাজের সোনা। এই শরীর দেখতে পাওয়া কত নারীর স্বপ্ন। রুচি খারাপ হলে যা হয় আর কি। আপনার প্যাচাল শুনছি, যেই দাগ আপনি বানিয়েছেন আজ তার থেকে 3 ডাবল বেশি এই কিনতে উসুল করে ছাড়বে। আমি কিনতে, আমাকে যেন তেন ভাববেন না। আমি ওইসব মেয়ে না যে উঁচু গলায় কথা বললে চুপ হয়ে থাকবে। আমার সঙ্গে কেউ গলা উঁচু করে কথা বললে আমি তার গলার রগ টান দিয়ে ছিঁড়ে দেই। মাইন্ড ইট। জঙ্কুক তের দিকে তাকিয়ে বাঁকা হাসে, তারপর বলে, আই লাইক ইট বেবি। গল্পের সাসপেন্স থ্রিল না থাকলে তো নিরামিষ লাগে। কথাটি বলে জঙ্কুক এবার তের কাছে আসতে নিলে তে এক দৌড় দেয়। তবে তাড়াহুড়াতে থাই গ্লাস দেখেনি, একটা বাড়ি খেয়ে ধপাস করে পড়ে যায় ফ্লোরে। জঙ্কুক তখনও ভাবলেশীন ভাবে তাকিয়ে আছে, যেন কিচ্ছুই হয়নি। তে নিজেকে সামলে উঠে দাঁড়ায়। জঙ্কুক ফ্রিজ থেকে স্ট্রবেরি বের করে সেটা চকলেটে ডুবিয়ে মুখে দেয়, তারপর বলে, পরের বার এলে পারফিউমটা পরিবর্তন করে আসবে জান। এটা পারফিউম কম, এয়ার ফ্রেশনার লাগছে বেশি, তবে শ্যাম্পুর গন্ধটা চলে। তে কপালে আঙুল ঘষতে ঘষতে থাই গ্লাসের দরজাটি খুলে এক দৌড়ে বাইরে চলে যায়, তারপর বলে, এরপরের বার এলে ডাস্টবিন থেকে ময়লা গায়ে মাখিয়ে আসবো আপনার জন্য জঙ্কুক ভাইয়া। চিন্তা নেই সোনা, সেই ময়লা তো আমি তোমাকে খাওয়াবো, জলদি নিয়ে এসো। শালা তোর জন্য ডাস্টবিন থেকে শরবত নিয়ে আসবো। আপন মনে কথাটি বলতে বলতে তে চলে যায়। এই যে এত করে বলল, এই জীবনে আর কখনোই বকা ঝকা গালাগালি করবে না সে। ওই বিশেষ কথাগুলো কি তার মনে আছে, নাকি ব্রেন থেকে ওই বিশেষ অংশটুকু ডিলিট হয়ে গেছে কে জানে। রাত 9টা বাজে কেবল তখন। উঁচু উঁচু ভবনের ফাঁকে টুকরো টুকরো আকাশ দেখা যাচ্ছে। কোথাও ঘন অন্ধকার, কোথাও আবার বিদ্যুতের আলোর ফিকি। নিয়ন সাইনবোর্ড, রাস্তার ল্যাম্পপোস্ট আর দোকানের ঝলমলে আলো মিলে আকাশকে কেমন চেপে রেখেছে। তবুও মাঝে মাঝে ওপরে তাকালে দেখা যায় অর্ধচন্দ্র ভেসে আছে। আলোটা ঝাপসা, কারণ ধুলা আর ধোঁয়ার আবরণে দীপ্ত স্লো হয়ে গেছে। খুব বেশি তাকে দেখা যাচ্ছে না, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কেবল মিটমিটে বিন্দুর মতো। তবে এই আকাশটায় যেন আলাদা একটা আকর্ষণ আছে। এই আকাশ যেন মানুষের ভিড়ের মাঝেও নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার গভীর কালো রঙের ভেতরে একটা কথাই বারংবার ভেসে আসছে, তুমি যতই ছটফট করো না কেন, আমি আমার অসীমতাই ধরে রাখবো। নেওয়াজ বাড়ির দোতলায় নেন্সি নিজের রুমে শুয়ে শুয়ে কোরিয়ান ড্রামা দেখছে। হঠাৎই তার মনে হলো তার রুমে কিছু একটা ঢুকেছে। নেন্সি ধরফরিয়ে উঠে বসে, ভাবে, ওমা নায়ক নাকি গবলিন, ওর তো ক্ষমতা আছে হুটহাট সমস্ত জায়গায় যাওয়ার। নেন্সি একটু নড়ে চড়ে বসতেই শব্দটা আবার হয়। এবার কেমন কেমন যেন ভয় লাগছে ওর। ও বারান্দায় গিয়ে দাঁড়ায়, কই কেউই তো নাই। কিন্তু পরক্ষণে পেছনে ফিরে চিৎকার করে ওঠে। ওর শব্দ হওয়ার আগেই কেউ একজন নেন্সির মুখটা চেপে ধরে, তারপর গালে টুপ করে একটা চুমু খেয়ে বলে, আরে আমি। চিৎকার করে না জানেমান। অন্ধকার রুমটার দোতলা জুড়ে ছবি টাঙানো। টেবিলের ওপর কাগজপত্রের অভাব নেই। ওখানে ওই সব নারীদের লিস্ট আছে যারা প্রতারক। আচ্ছা, বেঁচে থেকে লাভ কি এদের, যারা ভালোবাসে একজনকে আর অনায়াসে অন্যজনের হয়ে যায়। লোকটি কালো হুডিটা গা থেকে খুলে ফেলে, মুখ থেকে মাস্ক খুলে টেবিলের উপরে রাখে, তারপর এগিয়ে যায় শিকড় দিয়ে বেঁধে রাখা নারীটার দিকে। নারীটা চুপসে আছে, ভয় আর আতঙ্কে তার ভেতরে দলা বেঁধে আছে। লোকটি মেয়েটির সামনে বসে তার চুলগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, কত বছরের প্রেম ছিল? মেয়েটি চুপ করে রয়, ভয়ে তার ভেতরের সমস্ত কথা গিলে ফেলেছে। লোকটির এই নিস্তব্ধতা একেবারেই পছন্দ হলো না। সে হাতের ছোট্ট ছুরিটা মেয়েটির আঙুলের মাঝে বসিয়ে বলল, প্রশ্ন করলে যদি কেউ উত্তর না দেয় তখন আমার ভীষণ রাগ হয়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই লোকটি ভেচাং করে মেয়েটির হাতের আঙুল কেটে ফেলে। ঝর্ণার মতো রক্ত এসে তার মুখে ছড়িয়ে পড়ে। পুরোটা ঘর কেঁপে উঠে মেয়েটির হাহাকার চিৎকারে। লোকটি উঠে দাঁড়ায়। পাশের ঘরেই আলাদা একটা লোহার বিশাল খাঁচা আছে, তাতে হিংস্র এক কুকুর বন্দী। লোকটির আদরের কুকুর। সে ওই ঘরে গিয়ে খাঁচার মধ্যে আঙুলটি কুকুরকে দিতে তৃপ্তি করে খেলো কুকুরটা। তা দেখে কেমন যেন শান্তিময় একটা হাসি হেসে উঠল লোকটা। লোকটি হাসতে হাসতেই নিচু হয়ে খাঁচার সামনে বসে। খাঁচার ভেতরে হাত বাড়িয়ে কুকুরটির মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বলে, এরপর কোন অংশটা খাবে বলো তো? কথাটি বলে লোকটি উঠে দাঁড়িয়ে মেয়েটার কাছে এগিয়ে যেতে যেতে গান ধরে, প্রেম আমার, প্রেম আমার।
ক্লাসরুমে এসে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আজকের মতো ক্লাস শেষ, এখনই লেকচার শেষ হয়ে যাবে। এখন জঙ্কুক ভাই তাকে না ছাড়লেও পারতো, আরো কিছু কাজ না হয় তাকে দিয়ে করিয়ে রাখতো লোকটা। এই যে সকালবেলা ভার্সিটিতে আসার পর থেকেই তো তেকে ডেকে নিয়ে গিয়ে কত কাজ করালো। প্রথমে শার্ট খুলে এই লোকটা মুভ লাগিয়ে তেকে দিয়ে পুরোটা পিঠ মালিশ করিয়েছে। শুধু কি তাই, কপাল মালিশ করিয়েছে। ঘন্টার পর ঘন্টা বসে চুল টেনে দিতে হয়েছে। কি একটা জীবন রে বাবা। পরের দাসত্ব করতে করতে জীবন যেন শেষ হয়ে গেল তের। ছুটির পর তে ভার্সিটি থেকে একাই বের হয়ে আসলো। আজকে আর জিমিন নেই, প্রথম ক্লাস করেই চলে গেছে। তে গেট থেকে বের হয়ে দেখে ইউনোর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে ইউনো দাঁড়িয়ে আছে নেভি ব্লু কালার ব্লেজার গায়ে, চোখে রোদ চশমা লাগিয়ে এক হাত প্যান্টের পকেটে গুজে গাড়ির সামনে দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। তে তাকে দেখেই এগিয়ে যায়, বলে, আরে আপনি? এই পথে এসেছিলাম একটা কাজে, ভাবলাম বাসায় তো যাচ্ছি লাঞ্চ করতে, যাওয়ার সময় তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। ওহো, সঙ্গে সঙ্গে তের মনের মধ্যে বাজতে শুরু করে লা 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 লা। তের ভেতরের ক্লান্তি কষ্ট যেন মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেল। সে গাড়িতে উঠে বসতেই যাবে, তখন ইউনো বলে, ওয়েট তে। তে দাঁড়িয়ে পড়ে। ইউনো নিজের হাতে দরজাটি খুলে দেয়। তে লজ্জায় মরে যায় অবস্থা। সে কি যে করবে। এই ইউনো তাকে ভালোবেসে ফেলেছে। সে জানতো তাকে ভালো না বেসে থাকা তো অসম্ভব বিষয়। সে তো ভালোবাসার মতোই একটা মেয়ে, কি করে ইউনো তাকে ভালো না বেসে থাকবে। ইউনো গাড়ি স্টার্ট করার আগ মুহূর্তে তার ফোনে একটা কল আসে। সে কলটা রিসিভ করতেই অফিসার তাকে ইমার্জেন্সি অফিসে যেতে বলল। বিবাহিত নারীদের যে লোকটা খুন করছে তাকে নাকি একজন লোক দেখেছে এবং তাকে অফিসে আনা হয়েছে। ইউনো ফোনটা কান থেকে নামিয়ে তাকায় তের দিকে, তারপর খুলে বলে, সরি, তুমি কিছু মনে করো না, আমার ইমার্জেন্সি অফিসে যেতে হবে। তের মনটা অবশ্যই খারাপ লাগলো। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, সমস্যা নাই, আপনি আমাকে নিতে এসেছেন, এটাই তো অনেক। তে গাড়ি থেকে নামার আগে হঠাৎই ইউনোর চোখ গেল জঙ্কুকের দিকে। সে সবে মাত্র বাইকে উঠে বসেছে, বাড়িতেই তো যাবে জঙ্কুক। ইউনো গাড়ি থেকে নেমে জঙ্কুককে ডাকে। জঙ্কুক প্রথমে ইউনোকে দেখে সরু চোখে তাকায়। এই আইনের লোক হচ্ছে অ্যালার্জি বাবা। সে না চাইতেও বাইক নিয়ে কাছে যায় ইউনোর। ইউনো বলে, তেকে নিতে এসেছিলাম, আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তুই তো বাড়িতেই যাচ্ছিস, ওকে নিয়ে যা সঙ্গে। এখন আপাতত বৃষ্টি বন্ধ, মেঘলা আকাশ, কখন আবার বৃষ্টি পড়ে। জঙ্কুক ভাবলেশীন ভাবে জিজ্ঞাসা করে, তো সে কোথায়? আমার গাড়িতে। নামতে তো বলো। ইউনো গাড়ির দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে বলে, নামো। তে একটু অবাক হয়। ইস, খালি লজ্জা লজ্জা। সে ডান হাতটা একটু বেশি লজ্জা নিয়ে ইউনোর হাতের উপরে রাখলো। জঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি থেমে গেল সেই হাতের উপরে। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, দ্রুত আসো। খালি আইনের লোকদেরই ইমার্জেন্সি থাকে না, তাদের থেকেও বেআইনি লোকদের বেশি থাকে। জঙ্কুককে দেখা মাত্রই তের মুখটা প্যাঁচার মতো হয়ে গেছে, কিন্তু ইউনো যেহেতু এই হারে বজ্জাত লোকের বাইকে উঠতে বলেছে, তো তাকে তো যেতেই হবে। ইউনোর কথা তো অমান্য করা যাবে না। ফিউচার হাজবেন্ডের কথা না শুনলে তো পাপ হবে। এত বড় পাপ তে কি করে করবে। তে বাইকে উঠে বসতেই ইউনো বলে, আস্তে চালাবি, মেয়ে মানুষ তো। জঙ্কুক তো চড়েই চালাবে ব্রো, তাছাড়া তের তো চড়েই পছন্দ, তাই না তে? জঙ্কুকের কথা শুনে তে থমথমে খেয়ে গেল। এই লোকটা দেখি তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তে ম্যাগি হেসে ইউনোকে বলে, আমার জোরেই পছন্দ, জোরে না হলে চলেই না। ইয়ে মানে? ইউনো হেসে তের দিকে তাকিয়ে বলল, কথাটি মাথায় রাখলাম। পাশ থেকে জঙ্কুক বলে উঠল, মাথাতেই রাখো, মুখে আর আনার দরকার নেই। কথাটি শেষ করেই বাইক এক জোরে টান দেয় জঙ্কুক। থেকে নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। বাইকের গতি ততক্ষণে 300-র কাছাকাছি। তে খামচে ধরে আছে জঙ্কুককে।